গুড ইভিনিং স্টুডেন্ট। আজকের টপিক হচ্ছে কেমিক্যাল বন্ডিং এবং কেমিক্যাল বন্ডিংয়ে তোমাদের যে সিলেবাসে আছে সেটা হচ্ছে আয়নিক বন্ড। তাহলে দেখো ক্লাসটা ভালো করে করো। আজকে আয়নিক বন্ডটা পুরোপুরি ইন্ট্রোডাকশনটা বুঝবো, তারপর নেক্সট ক্লাসে তার প্রপার্টিজ, তার যে এসেট্রা লগুলো আছে ওগুলো আমরা সব বুঝবো। তাহলে আজকে আয়নিক বন্ড ফার্স্টে আমরা স্টার্ট করছি। তো আয়নিক বন্ড কি আমাদের ফার্স্টে ইন্ট্রোডাকশনটা জানতে হবে। আয়নিক বন্ড সম্বন্ধে প্রথমে ধারণাটা, কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে, তারপরে তোমার যত সূত্র আসুক, ল আসুক, তোমার সেগুলো আস্তে আস্তে হয়ে যাবে। আচ্ছা, আয়নিক বন্ড কি করে ফর্ম হয় এটা আমাকে ফার্স্টে জানতে হবে। আচ্ছা, আয়নিক বন্ড হয় যখন মেটাল আর নন মেটালের কম্বিনেশানে, অর্থাৎ যখন মেটাল অর্থাৎ তুমি বাংলা থেকে বলতে পারো ধাতু, আর নন মেটালকে তুমি বলতে পারো অধাতু। আচ্ছা, যখন মেটাল বা ধাতু ইলেকট্রন লুজ করে বা হারিয়ে ফেলে, ঠিক আছে, ইলেকট্রন যখন হারায়, আর নন মেটাল যখন এই ইলেকট্রনটাকে গেইন করে, তাহলে এটা কি করছে? লস করছে। এটা কি করছে? গেইন করছে। ঠিক আছে, তাহলে একজন ইলেকট্রন লস করছে আর একজন গেইন করছে। এই কম্বিনেশনের মাধ্যমে আমাদের কি তৈরি হচ্ছে? আয়নিক বন্ড। এই কম্বিনেশনের মাধ্যমে তোমাদের কি তৈরি হচ্ছে? আয়নিক বন্ড, অর্থাৎ মেটাল আর নন মেটালের কম্বিনেশনে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমি এটা কি বলতে পারি? এই যে প্রসেসটা আমরা দেখতে পাচ্ছি, এই প্রসেসটা পুরোপুরি কি বলো দেখি? কমপ্লিটলি ইলেকট্রন ট্রান্সফারের উপর ডিপেন্ড করছে। পুরোপুরি কিসের উপর ডিপেন্ড করছে? কমপ্লিটলি ইলেকট্রন ট্রান্সফারের উপর ডিপেন্ড করছে। অর্থাৎ ইলেকট্রন ট্রান্সফার যতটা ভালো হবে, আমাদের এই মেটাল নন মেটাল অর্থাৎ আয়নিক বন্ড ততটা সুন্দর ফর্ম হবে। ঠিক আছে, যেমন তুমি মেটাল হিসাবে যদি নাও, ধরো আমি মেটাল হিসাবে নিলাম সোডিয়াম Na, ঠিক আছে, অর্থাৎ ধাতু হিসাবে আমি সোডিয়াম নিচ্ছি। সোডিয়াম তোমার ধরো কততে আছে বলো? 11-এ আছে নিশ্চয়ই, অ্যাটমিক নাম্বার 11। এটা তোমরা আশা করছি সবাই জানো। সোডিয়ামের তোমার অ্যাটমিক নাম্বার 11। আমি যদি এর ইলেকট্রন কনফিগারেশন করি, আশা করছি সবাই করে এসছো, 1s2, 2s2, 2p কত হবে? 6 হবে, 2p6, আর এটা হচ্ছে 3s1। আর অনেকেই বলবে যে স্যার আমি এরকম ইলেকট্রন কনফিগারেশন জানি না, ক্লাস 12-এ আমার ভালো করে পড়া হয়নি, ক্লাস 11-এ ভালো করে পড়া হয়নি। তাহলে নিশ্চয়ই তোমরা ক্লাস 8-9-এ পড়ে এসছো, কেমন 2, 8, 1 এইভাবে অনেকে পড়ে এসছো। তাহলে আমি এই হিসাবেও আমি যদি দেখি, তাহলে দেখো লাস্টে কত আছে? একটা ইলেকট্রন আছে। ঠিক আছে, আচ্ছা, তুমি ভালো করে দেখো দেখি, এ যদি একটা ইলেকট্রন দিয়ে দেয়, তাহলে কি হয় বলো দেখি? এই একটা সুন্দর অক্টেট ফিল আপ করতে পারবে। কিন্তু তুমি ভালো করে দেখো, দেখো প্রত্যেকটা এলিমেন্ট আর প্রত্যেকটা মলিকুল, ঠিক আছে, কি চাই বলো দেখি? অ্যাটম, মলিকুল যাই বলো না কেন, তুমি কি চাই বলো দেখি? তার একটা অক্টেট ফিল আপ করতে চাই। অক্টেট ফিল আপ মানে ওরা একটা স্টেবিল পিরিয়ডে যেতে চায়, স্টেবিল পর্যায়ে ওরা যেতে চায়। আচ্ছা, তুমি যদি এখানে দেখো 281-এ এই 1 একটা ইলেকট্রন এক্সট্রা, এটা যদি সে ছেড়ে দেয়, তাহলে কত হচ্ছে? 2 আর 8 থাকছে। তাহলে 2 আর 8 যখন থাকছে, দেখো লাস্ট ছেলে তাহলে কটা ইলেকট্রন পাচ্ছে? 8টা ইলেকট্রন পাচ্ছে, অর্থাৎ তার অক্টেট ফিল আপ হয়ে থাকছে। ঠিক আছে, সে তাহলে তার একটা ইলেকট্রন এক্সট্রা আছে, সে দিয়ে দিতে পারে। অর্থাৎ এখান থেকে আমি বলতে পারি, ধরো আমি যে তুমি এইটুকু খাবার খেতে পারবে, তুমি এইটুকু, এখানে কিছু খাবার আছে, এখানে কিছু খাবার তুমি খেতে পারবে, তুমি এইটুকু খাওয়ারই সামর্থ্য। কিন্তু তার পাশে আর একটু খাবার দেওয়া আছে, এক্সট্রা ধরো ভাত দেওয়া আছে, সেই এক্সট্রা ভাতটা খেতে পারবে না। এবার তুমি কি করবে? ওই রাইসটা তুমি আরও অন্য কারোকে দিতে পারবে, যে খেতে পারছে না ওকে দিতে পারবে। তেমনি ব্যাপারটা হচ্ছে, সোডিয়ামের কাছে 281 ইলেকট্রন আছে, অর্থাৎ লাস্ট সেলে 8টা ইলেকট্রন, এখানে 1 একটা ইলেকট্রন আছে। তো এই কী করবে? সে একটা ইলেকট্রন দিয়ে লাস্ট সেলে 8টা ইলেকট্রন রাখবে, কারণ যদি আমি লাস্ট সেলে 8টা ইলেকট্রন ফিল করে রাখি, তাহলে আমার অক্টেট ফিল আপ হয়ে যাচ্ছে। আর অক্টেট ফিল আপ মানে আমার কি? একটা স্ট্রং ব্যাপার, একটা স্টেবিলাইজেশন ব্যাপার আমরা ধরে নিব। আচ্ছা, আমি মেটাল হিসাবে সোডিয়াম নিলাম। এবার আমি যদি নন মেটাল হিসাবে আমি যদি নিলাম, ধরো তোমাদের চেনা পরিচিত ক্লোরিন। আচ্ছা, তাহলে আমি এখানে এর রিয়েকশনটাকে দেখিয়ে নিই। তাহলে সোডিয়াম কি হচ্ছে? তাহলে কি হচ্ছে? একটা ইলেকট্রন সে দিয়ে দিতে পারবে। ঠিক আছে, তাহলে আমি এখানে কি হচ্ছে? একটা ইলেকট্রন সে দিয়ে দিয়েছে, দিয়ে কি ফর্ম হচ্ছে? +E। আমরা কি জানি? যখন একটা কোনো অ্যাটম বা কোনো একটা এলিমেন্ট কি করে, একটা ইলেকট্রন ছেড়ে দেয়, তখন কিসে পরিণত হয়? ওটা পজিটিভে পরিণত হয়। তখন কিসে? ইলেকট্রন ঘাটতি দেখা যায়। ঠিক আছে, আচ্ছা,
আচ্ছা, তাহলে আমি কি করবে, সহজে একটা ইলেকট্রন দিয়ে দিতে পারবে। তাহলে এর এই যে Na প্লাসের ক্ষেত্রে ইলেকট্রন কনফিগারেশন কি হলো, একটা ইলেকট্রন বেরিয়ে গেছে, তাহলে 2-8 হলো। এটা আশা করছি বোঝা গেছে। আচ্ছা, এবার আমি ক্লোরিনের ক্ষেত্রে আসি। আচ্ছা, ক্লোরিনের ক্ষেত্রে দেখো দেখি ক্লোরিন তাহলে কত হচ্ছে বলো দেখি। ক্লোরিনের ক্ষেত্রে যদি অনেকে ইলেকট্রন কনফিগারেশন জানো 17 কি করে করা হয়, যে 1s2 2s2 2p6, তারপরে কত হচ্ছে 3s2, ঠিক আছে, তারপরে হচ্ছে কত 3p, তোমার এখানে হচ্ছে 2 to 10 12, তাহলে এখানে 5 দরকার, তাহলে 2p5। ঠিক আছে, অনেকে বলবে যে আমি এইভাবে ইলেকট্রন কনফিগারেশন করিনি স্যার, তাহলে আমাকে সহজ ইলেকট্রন কনফিগারেশনটা আগের মতন আপনি যেভাবে করেছিলেন সেভাবে করেছি। তাহলে এখানে কতটা হচ্ছে বলো দেখি, তাহলে এখানে হচ্ছে 287, তাই না, 287। তাহলে তুমি দেখো দেখি এ 7টা ইলেকট্রন কি ছেড়ে দেবে? এত সহজে 7টা ইলেকট্রন ছাড়বে না বাবু আমার। আমি যদি একটা ইলেকট্রন পেয়ে যাই, আমি যদি এই এনের সাথে বন্ধুত্ব করে যদি আমি একটা ইলেকট্রন পেয়ে যাই, তাহলে আমি লাস্ট সেলে আমি কি 8টা ইলেকট্রন করে নিতে পারবো। আর 8টা ইলেকট্রন লাস্ট সেলে করে নেওয়া মানে আমার কি হচ্ছে, অক্টেট ফিল আপ হয়ে যাচ্ছে। আমার মেন টার্গেট কি, অক্টেট ফিল আপ। কেন অক্টেট ফিল আপ হলে কোনো একটা অ্যাটম বা কোনো একটা এলিমেন্ট স্টেবিলাইজেশন পর্যায়ে যায়, অর্থাৎ সুস্থিত হয়, অর্থাৎ স্টেবিল হয় কম্পাউন্ডটা। ঠিক আছে, তাহলে কি করবে, ক্লোরিন চাইবে এই যে সোডিয়ামের একটা এক্সট্রা ইলেকট্রন নিয়ে নেওয়ার জন্য। আচ্ছা, তাহলে ব্যাপারটা কি হচ্ছে, তাহলে ক্লোরিন একটা ইলেকট্রন গেইন করছে। ঠিক আছে, একটা ইলেকট্রন তাহলে কি করছে, গেইন করছে, যে কিসে কনভার্ট হয়ে যাচ্ছে, যখন কেউ একটা ইলেকট্রন গেইন করে তখন সেটা কিসে কনভার্ট হয়ে যায়, মাইনাসে কনভার্ট হয়ে যায়। তাহলে তখন ক্লোরিনের ক্ষেত্রে কী হবে বলে দেখি ইলেকট্রন কনফিগারেশন। তোমরা যদি এইভাবে যদি ইলেকট্রন কনফিগারেশন না জেনে থাকো, প্রপার ইলেকট্রন কনফিগারেশন, আগে যে আমি স্যার ইলেকট্রন কনফিগারেশন 11-12 ভালো করে করিনি, তো আমাকে অন্য স্টেপে দেখান, তাহলে তুমি এভাবে করতে পারো, কিন্তু এইভাবে জানাটা তোমার খুব দরকার। তাহলে এর ক্ষেত্রে তুমি কি করবে, যে 2-8 একটা ইলেকট্রন গেইন করেছে, তাহলে কি হচ্ছে, এখানে কি হচ্ছে 7 থেকে 8 হয়ে গেছে। তাহলে দেখো দুটো স্টেবল পর্যায়ে পৌঁছে গেছে। আচ্ছা, স্টেবল পর্যায়ে পৌঁছে গেছে। আচ্ছা, এখানে কি এগুলো আছে, এগুলো সব গ্যাস পর্যায়ে আছে, তাই তো, গ্যাস মিডিয়ামে, এটাও একটা গ্যাস মিডিয়ামে হচ্ছে, এটাও একটা গ্যাস মিডিয়ামে হচ্ছে। আচ্ছা, তাহলে দেখো এই মেটাল আমরা কি বলেছিলাম, সবসময় কি করবে, ইলেকট্রন কি করবে, লুজ করবে। ঠিক আছে, ইলেকট্রন একটা লুজ করবে। আচ্ছা, ক্লোরিন কি করবে, একটা ইলেকট্রন সবসময় গেইন করবে। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে এটাই হচ্ছে, আশা করছি সবাই বুঝতে পারছো। তাহলে দেখো এই যে লস আর গেনের মধ্যে একটা কম্বিনেশন, এই যে Na প্লাস, ধরো এখানে Na প্লাস আছে আর ক্লোরিন মাইনাস, এর মাঝখানে একটা বন্ড ফর্মেশন দেখা যাবে, এর মাঝখানে একটা বন্ড ফর্মেশন দেখা যাবে। ঠিক আছে, আচ্ছা, এই যে বন্ড ফর্মেশনটাকে বলা হয় আয়নিক বন্ড। তাহলে এটা হচ্ছে কি মেটাল, এটা হচ্ছে মেটাল, যে কি হয়েছে, কি ইলেকট্রন দিয়েছে, ইলেকট্রন দিয়েছে, ইলেকট্রন দিয়েছে। ঠিক আছে, আশা করছি তাহলে বোঝা গেছে। তাহলে দেখো মেটালের ক্ষেত্রে আমরা কি দেখছি, যে একটা ইলেকট্রন লস করছে। ঠিক আছে, আর আমি নন মেটালের ক্ষেত্রে দেখবো, দেখো একটা ইলেকট্রন গেইন করছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে তোমরা বলবে যে স্যার আমরা তো সোডিয়াম আর ক্লোরিনের ক্ষেত্রে আপনি বললেন যে সোডিয়াম একটা ইলেকট্রন লস করেই তোমার একটা স্টেবিলাইজেশন পর্যায়ে পৌঁছে গেছে, ক্লোরিন সেরকম কি করে একটা ইলেকট্রন নিয়ে কি করছে, সে স্টেবিলাইজেশন পর্যায়ে পৌঁছে গেছে। তাহলে আমার এই বন্ডটা ফর্মের কি দরকার ছিল? দেখো এটা এমন একটা বন্ড, এটাকে বন্ড না বললেও চলে, তাও একটা বন্ড। তুমি মনে রাখবে এই আয়নিক বন্ডটা হচ্ছে সব থেকে স্ট্রং বন্ড। আমরা কোভ্যালেন্ট বন্ডও পড়বো, কিন্তু কোভ্যালেন্ট বন্ডের থেকে আয়নিক বন্ড অনেক অনেক স্ট্রং। ঠিক আছে, আচ্ছা, তাহলে আশা করছি বোঝা গেছে। তাহলে এই জিনিসটা যার ক্লিয়ার হয়নি এখনও, ভালো করে বোঝো। তাহলে আমি কি বললাম, যে মেটাল সবসময় কি করবে, ইলেকট্রন লস করবে। ঠিক আছে, আর আর তোমার এখানে নন মেটাল কি করবে, সবসময় ইলেকট্রন গেইন করবে, সবসময় ইলেকট্রন গেইন করবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এইভাবে আমাদের একটা আয়নিক বন্ড ফর্ম হচ্ছে। তাহলে তোমরা এখন আমাকে কোশ্চেন করবে যে কেন আমাদের আয়নিক বন্ডের প্রয়োজন হলো, আমাদের তো এভাবেই বন্ড ফর্মেশন ঠিকঠাকই ছিল, স্টেবিলাইজেশন পর্যায়ে দুজন পৌঁছে গেছিলো। দেখো এই যে পুরো যে কন্ডিশনটা হয়েছে, আমি যেটা আগে বললাম, যেটা কিসে হয়েছে, গ্যাস স্টেটে হয়েছে। ঠিক আছে, সবসময় সবাই চায় গ্যাস স্টেট থেকে সলিড ফর্মেশন করতে, যার ফলে তারা আরও স্টেবিলাইজেশন হয়। ভালো করে শুনবে, যে সবাই কী চায়, প্রত্যেকটা জিনিস কী চায়, যে আমি
সলিড গ্যাস স্টেটে আছি, গ্যাস থেকে আমি যদি সলিডে পৌঁছে যেতে পারি তাহলে কি হবে, একটা স্ট্রং বন্ড আমরা তৈরি করতে পারবো, আমরা একটা স্ট্রং বন্ড ফর্ম করতে পারবো। আর সেই স্ট্রং বন্ডের মাধ্যমে কি তৈরি হয়, স্ট্রং বন্ডের মাধ্যমে কি তৈরি হয়, আয়নিক বন্ড। আশা করছি সবাই বুঝতে পেরেছো। তাহলে এই আয়নিক বন্ডটা যার মাধ্যমে তৈরি হয় সেটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন। বিশেষ তৈরি হয় ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশনের মাধ্যমে তৈরি হয়। ঠিক আছে, আশা করছি সবাই বুঝতে পেরেছো। অর্থাৎ ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশনটা যত বেশি হবে আয়নিক বন্ডটা আমাদের তত স্ট্রং হবে, এটা হচ্ছে মেন জিনিস। আশা করছি বুঝতে পেরেছো। তাহলে এখানে আমরা সোডিয়াম মেটাল হিসাবে ইউজ হয়েছে, যে কী হয়েছে ইলেকট্রন লস করেছে, আর ক্লোরিনটা কি হচ্ছে ইলেকট্রন একটা গেইন করেছে, এবং গেইন করার মাধ্যমে তার একটা প্রথমে স্টেবিলাইজেশন পর্যায়ে গেছে। আর এই ব্যাপারটা পুরোপুরি কোথায় হচ্ছিল, গ্যাস মিডিয়ামে হচ্ছিল। তারা কি চেষ্টা করলো, না আমরা স্ট্রং হবো, পুরো কম্পাউন্ডটা স্ট্রং হবো, তখন কি করলো সোডিয়াম Na+ আর ক্লোরিন মাইনাস এরা কি হয়ে পরস্পরের মধ্যে বন্ড, আয়নিক বন্ড বানিয়ে, অর্থাৎ ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশনের মাধ্যমে আয়নিক বন্ড ফর্ম করলো। আশা করছি বুঝতে পারলে।